হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ডিসকাস করব হুইটস্টোন ব্রিজ সম্পর্কে। উচ্চ মাধ্যমিক, নিট এবং আইআইটি যেই এক্সামগুলোতে হুইটস্টোন ব্রিজ থেকে কোশ্চেন এসে থাকে, তো আমরা সেই ধরনের কোশ্চেনগুলো কী ধরনের আসে সেগুলো সলভ করবার অ্যাপ্রোচগুলো আমরা আজকের ভিডিওতে শিখব। এই যে তোমরা সামনেই দেখতে পাচ্ছ, এখানে একটা হুইটস্টোন ব্রিজের ছবি আঁকা আছে, যেখানে পি এবং কিউ দুটো রেজিস্টার পরস্পরের সঙ্গে সিরিজে আছে, অপরদিকে আর এবং এস দুটো রেজিস্টার পরস্পরের সঙ্গে সিরিজে আছে। কিন্তু পি কিউ এবং আর এস এই সিরিজ দুটো পরস্পরের সঙ্গে প্যারালালে আছে। এই ব্রিজে কানেকশান হলো, এই দিকটা হলো ইনপুট লাইন এবং এই দিকটা হলো আউটপুট লাইন, মাঝখানে রেজিস্টার ব্রিজ ওটা থেকে থাকে। এই ধরনের ব্রিজটাকে আমরা বলে থাকি হুইটস্টোন ব্রিজ। তাহলে হুইটস্টোন ব্রিজটা কী জিনিস সেটা আমি এখানে নোট ডাউন করেছি। এ ব্রিজ মেড অফ রেজিস্টার্স হ্যাভিং 4 arms with 2 arms in series is parallel to other 2 arms in series। ঠিক আছে, হুইটস্টোন ব্রিজের কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হলো। এর ইউজ কি? এর ইউজ হচ্ছে নর্মালি ইউজ করে থাকি আমরা টু ফাইন্ড দ্য ভ্যালু অফ আননোন রেজিস্ট্যান্স ইউজিং রেস্ট অফ দ্য 3। এক্ষেত্রে যদি পি, যদি কিউ এবং আর এর ভ্যালু আমাদের জানা থাকে, তাহলে আমরা পি কিউ এবং আর এই তিনটের সাহায্যে হুইটস্টোন ব্রিজের ব্যালেন্সিংয়ের কন্ডিশন ব্যবহার করে আমরা আননোন রেজিস্ট্যান্স এসকে কিন্তু বের করে নিতে পারবো। তো সেই প্রিন্সিপালটা আমি নোট ডাউন করেছি। প্রিন্সিপাল ফর মানে কন্ডিশন অফ ব্যালেন্স ব্রিজ, সেটা হলো পি বাই আর ইকুয়াল টু কিউ বাই এস। এই যে পি বাই আর ইজ ইকুয়াল টু হবে কিউ বাই এস। ঠিক আছে, যখন ব্রিজটা ব্যালেন্সড অবস্থায় থাকবে তখন ব্যালেন্সড ব্রিজের ক্ষেত্রে পি এবং কিউ এর যে জাংশন পয়েন্ট, আর এবং এস এর মধ্যে যে জাংশন পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে কোনো পোটেনশিয়াল ড্রপ থাকবে না। তাই যদি এখানে কোনো গ্যালভানোমিটার লাগানো থাকে, তাহলে গ্যালভানোমিটারের মধ্যে কোনো ফ্লো দেখতে পাওয়া যাবে না, কেননা দুটো পোটেনশিয়াল সেম, পোটেনশিয়াল ডিফারেন্স নেই। আর পোটেনশিয়াল ডিফারেন্স নেই মানে হচ্ছে কোনো কারেন্ট ফ্লো দেখা যাবে না। ঠিক আছে, বেশ। এবারে ওইটা আমি নোট ডাউন করেছি। ফর ব্যালেন্স ব্রিজ দ্য কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার ইজ 0। দিস মিনস দ্যাট দেয়ার ইজ নো পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন বি অ্যান্ড ডি পয়েন্টস। বি অ্যান্ড ডি পয়েন্টস বলতে আমি এই পয়েন্টটাকে বি বলেছি এবং এই পয়েন্টটাকে ডি বলেছি। তাহলে এ বি সি ডি এটা হলো একটা হুইটস্টোন ব্রিজ। তো কন্ডিশন ফর ব্যালেন্স যেটা আমি বললাম একটু আগে, যে পি বাই আর ইজ ইকুয়াল টু কিউ বাই এস, পি বাই আর ইকুয়াল টু কিউ বাই এস, এটার একটা প্রুফ আমি ইউজ করতে পারি। সেটা হচ্ছে কেভিএল এবং কেসিএল দুটো ইউজ করে। কেভিএল মানে কার্চফস ভোল্টেজ ল, কেসিএল মানে কার্চফস কারেন্ট ল। প্রথমে আমি কার্চফস কারেন্ট ল দিয়ে এই প্রমাণটা করেছি। ইনপুট ভোল্টেজ ভি এবং আউটপুট কানেকশন জিরোতে, অর্থাৎ গ্রাউন্ডেড করা আছে। বি পয়েন্টের পোটেনশিয়ালটাকে আমি ধরে নিচ্ছি এক্স, এবং একইভাবে ডি পয়েন্টের পোটেনশিয়ালটাকে ধরে নিচ্ছি এক্স, কেননা আমি ধরে নিয়েছি হুইটস্টোন ব্রিজটা ব্যালেন্সড অবস্থায় আছে। আর আমি সেই ব্যালেন্সড অবস্থায় থাকতে গেলে কোন শর্তে সে ব্যালেন্সড অবস্থায় থাকে সেটা বের করতে চাইছি। ব্যালেন্সড অবস্থায় থাকার সময় হুইটস্টোন ব্রিজের আমি বি নোডে এবং ডি নোডে কেসিএল লাগাবো। তাহলে বি নোডে যখন কেসিএল লাগাবো তখন বি নোড থেকে নেট আউটগোয়িং কারেন্টটা কত হবে? 0। তাহলে একটা নোড বি নেট আউটগোয়িং কারেন্টটা কত? এখানে পাশে দেখে নাও। এই নোড বিতে আউটগোয়িং কারেন্টের ডাইরেকশনগুলো হলো এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা। গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যায় না, এবং বি পয়েন্ট থেকে এ পয়েন্টের দিকে যাওয়া কারেন্ট হবে বি পয়েন্ট এবং এ পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স বাই তাদের মধ্যে যে রেজিস্টরটা আছে সেই রেজিস্টরের রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে পাওয়া যাবে। দ্যাট ইজ এক্স হচ্ছে বি পয়েন্টের পোটেনশিয়াল, মাইনাস ভি হচ্ছে এ পয়েন্টের পোটেনশিয়াল বাই তাদের মধ্যে যে রেজিস্টরটা আছে সেটা হলো পি। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ভি বাই পি, এটা হলো বি পয়েন্ট থেকে এ পয়েন্টের দিকে যাওয়া কারেন্ট। এবং গ্যালভানোমিটার দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, গ্যালভানোমিটার অ্যাক্রসে দুটো পোটেনশিয়াল সেম এক্স মাইনাস এক্স বাই তাদের মধ্যে যে অ্যাক্টিভ রেজিস্ট্যান্স, এটা একটু মিস্টেক হয়েছে, এটা কারেক্ট করে নিই। অ্যাক্টিভ রেজিস্ট্যান্সটা হলো জি, গ্যালভানোমিটারের মধ্যে থাকা রেজিস্ট্যান্সের ভ্যালুটা হলো জি। তাহলে এক্স মাইনাস এক্স বাই জি, দ্যাট ইজ নাথিং। আচ্ছা, প্লাস আরেকটা এন্ড যেদিক দিয়ে কারেন্টে যাচ্ছে সেটা হলো বি পয়েন্ট থেকে সি পয়েন্টের দিকে।
বি পয়েন্ট থেকে সি পয়েন্টে যাওয়া কারেন্টের ভ্যালু হলো বি পয়েন্টের পোটেনশিয়াল এক্স মাইনাস সি পয়েন্টের পোটেনশিয়াল 0 বাই তাদের মধ্যে থাকা রেজিস্টার দ্যাট ইজ কিউ। সরি, তিনটে সাম, তাহলে অ্যালজেব্রিক সাম কত হবে? তিনটের অ্যালজেব্রিক সাম হবে 0-র সঙ্গে সমান। এখান থেকে সলভ করে এক্স বাই পি মাইনাস বি বাই পি প্লাস 0, এই টার্মটা 0, প্লাস এক্স বাই কিউ ইকুয়াল টু 0। এক্স কমন নিয়ে নিলে 1 বাই পি প্লাস 1 বাই কিউ ইজ ইকুয়াল টু পাচ্ছি আমরা ভি বাই পি। এটা সলভ করে আমরা পাচ্ছি এক্স বাই ভি ইকুয়াল টু কিউ বাই পি প্লাস কিউ। ঠিক একইভাবে ডি নোটে, মানে এই নোটে আমরা গ্যালভানোমিটারে ডাউন নিচে নোট যেটা ডি নোট, সেখানে আমি কেসিএল যদি লাগাই তাহলে এখান থেকে বের হওয়া কারেন্টগুলো এই তিনটে ডাইরেকশনে যাবে, যেখানে গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, কেননা গ্যালভানোমিটারটা হলো মানে নিষ্পন্দ অবস্থায় রয়েছে। একটা ব্যালেন্সড ব্রিজের কথা আমরা আলোচনা করছি। তো সেক্ষেত্রে আমি কেসিএল যদি লাগাই তাহলে ডি থেকে এ পয়েন্টের দিকে যে কারেন্টটা যাচ্ছে সে কারেন্টটা হলো এক্স মাইনাস ভি বাই তাদের অন্তর্বর্তী রেজিস্ট্যান্সটা হলো আর, তাই লিখলাম আর। গ্যালভানোমিটার ফ্লোটা 0, এটা তোমরা এখানে ভিজুয়ালাইজ করতে পারছো। এবং ডি থেকে সি এর দিকে যে কারেন্টে যাচ্ছে সেটা হলো ডি এর পোটেনশিয়াল এক্স মাইনাস সি এর পোটেনশিয়াল 0, তাহলে এক্স মাইনাস 0 বাই তাদের মধ্যবর্তী রেজিস্ট্যান্স এস, তাহলে এস হলো ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটাকে সলভ করলে তোমরা ঠিক একই রকমভাবে সলভ করার পরে পাবে এক্স বাই ভি ইজ ইকুয়াল টু এস বাই আর প্লাস এস। ভিডিওটাকে পজ করে তোমরা স্টেটমেন্টগুলোকে কপি করে নিতে পারো। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে যাচ্ছি এই এক্সপ্রেশনটা এক্স বাই ভি মানে এস বাই আর প্লাস এস, এবং এখানে পেয়েছি কিউ বাই পি প্লাস কিউ এক্স বাই ভির মানে, অর্থাৎ দুই পাশটায় যদি ইকুয়েট করি তাহলে পাচ্ছি কিউ বাই পি প্লাস কিউ ইকুয়াল টু এস বাই আর প্লাস এস, যেটাকে সলভ করলে আমরা পাবো, এটা একটা ফর্মুলা ইউজ করেছি যে যদি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হয় তাহলে আমরা এটা লিখতে পারি এ বাই বি মাইনাস এ ইকুয়াল টু হবে সি বাই ডি মাইনাস এ। এটা ইউজ করতে পারি, এগুলো ম্যাথামেটিক্যাল সিমেট্রিক কিছু ইকুয়েশন, সেটা ইউজ করে তোমরা আলটিমেটলি পেয়ে যাবে যে পি বাই আর ইজ ইকুয়াল টু কিউ বাই এস। ঠিক আছে, স্টেপগুলো পজ করে তোমরা দেখে নিতে পারো। নেক্সট প্রসিড করি। পুরো এই ব্যালেন্সের কন্ডিশনটা যদি আমরা কেভিএল ইউজ করে বের করি তাহলে সেটা কিভাবে হবে। কেভিএল এর বেলায় দেখো এখানে আমরা নোট ডাউন করেছি যে প্রথমে কেসিএলটা অ্যাপ্লাই করেছি যে এখানে যে কারেন্টটা এসেছে সেটা যদি আই হয় তাহলে সেটা দুটো ব্রাঞ্চে ভাগ হচ্ছে, একটা কি I1 আর একটা এইদিকে এসেছে সেটা ভ্যালু কত I2। যেহেতু ব্রিজটা ব্যালেন্সড কন্ডিশনে আছে তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে পুরো কারেন্টটা বি থেকে সি, অর্থাৎ আয়ন কারেন্ট বি থেকে সিতে যাচ্ছে। একইভাবে ডি থেকে সি এর দিকে এইদিকে যে কারেন্টে যাচ্ছে সেটারও ভ্যালু কত হবে I2 হবে। ঠিক আছে, এবার আমি এ বি ডি এ লুপটা, মানে কোন লুপটা এ বি ডি এ, এই লুপটাতে যদি কেভিএল লাগাই তাহলে কি পাই I1 ইন্টু পি প্লাস গ্যালভানোমিটারের মধ্যে ফ্লো 0 ইন্টু জি। যেহেতু এখানে আমি I1টাকে পজিটিভ ধরেছি, মানে আমাদের যে সেন্সটা ধরেছি কেভিএল অ্যাপ্লাই করার সময় যে ক্লকওয়াইজ সেন্সটাকে আমি পজিটিভ ধরেছি। ক্লিয়ারলি ক্লকওয়াইজ সেন্সের হিসেবে যদি বলো তাহলে দেখো এখানে ক্লকওয়াইজ সেন্সের হিসেবে বলতে গেলে I2 যেদিকে যাচ্ছে আর আমাদের আয়নের সেন্সিং তার যে ডাইরেকশান, আয়নের সেন্সিং ডাইরেকশানটা এই দিকে নোট করেছি আর I2 ডাইরেকশান এটা অপোজিট, তার জন্য আমাদের I2 ডাইরেকশান এই লুপের ক্ষেত্রে নেগেটিভ হবে। ঠিক আছে, তার জন্য আমাদের এখানে এসেছে মাইনাস I2 ইন্টু আর ইকুয়াল টু 0। এটা সলভ করলে পারছো I2 বাই I1 ইকুয়াল টু পি বাই আর। একইভাবে যদি আমরা বি সি ডি বি এই যে লুপটা আছে না, এই লুপটাতে যদি কেভিএল লাগাই তাহলে আমরা কি পাচ্ছি যে আয়নের সেন্সটাকে পজিটিভ ধরেছি, সিমিলার সেন্সে বলতে পারি যে I1 ইন্টু কিউ, কারণ কিউ রেজিস্টারের মধ্যে দিয়ে আয়ন কারেন্ট যাচ্ছে, মাইনাস I2 তার সেন্সের অপোজিটে যাচ্ছে, তাহলে মাইনাস I2 ইন্টু এস মাইনাস গ্যালভানোমিটারের মধ্যে ফ্লো 0 ইন্টু জি ইকুয়াল টু 0। এটা সলভ করলে পাচ্ছি I1 ইন্টু কিউ ইকুয়াল টু I2 ইন্টু এস। ঠিক আছে, বা I2 বাই I1 ইকুয়াল টু কিউ বাই এস। I2 বাই I1 আমরা দুটো স্টেটমেন্টে বের করেছি, একটা এখানে
আই টু বাই আয়ন এসেছে পি বাই আর, এবং এখানে আই টু বাই আয়ন এসেছে কিউ বাই এস। তাহলে আমরা বলতে পারি পি বাই আর ইকুয়াল টু কিউ বাই এস, অর্থাৎ কন্ডিশন ফর ব্যালেন্সটা আমাদের প্রুফ হয়ে গেল। কী ধরনের সমস্যা আমরা হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে ফেস করে থাকি, ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে? সাধারণত যে কোশ্চেনগুলো এসে থাকে সেগুলো হলো ফাইন্ড দ্য কারেন্ট থ্রু অন অফ দ্য রেজিস্টর। হুইটস্টোন ব্রিজের যে রেজিস্টরগুলো আছে তার মধ্যে যে কোনো একটা মধ্যে কারেন্ট বের করতে দিতে পারে, ঠিক আছে, অথবা দিতে পারে টোটাল হুইটস্টোন ব্রিজের রেজিস্ট্যান্সটা কত। ব্যালেন্সড ব্রিজের ক্ষেত্রে হুইটস্টোন ব্রিজের রেজিস্ট্যান্সটা বের করা সহজ। এখানে আমি একটা হয়তো কিছু রেখেছি, সেটা আমি তোমাদেরকে জুম ইন করে দেখিয়ে দিচ্ছি। টেক্সটটাকে উড়িয়ে দিই, বেশ। তো এখানে দেখো যে প্রথমত যদি বলি এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কী হবে, তো দেখো এই যে মধ্যে যে গ্যালভানোমিটার আছে, এই গ্যালভানোমিটারের মধ্যে কিন্তু কোনো, 1 সেকেন্ড, এই যে গ্যালভানোমিটার রয়েছে, এই গ্যালভানোমিটারের মধ্যে কিন্তু কোনো ফ্লো, মানে সাইজটা ছোট হয়ে গেল, ঠিক না? হ্যাঁ, গ্যালভানোমিটারের মধ্যে কিন্তু কোনো ফ্লো নেই। আর গ্যালভানোমিটারের মধ্যে যদি কোনো ফ্লো না থাকে তাহলে গ্যালভানোমিটারটা না রাখলেই ভালো। তাই এই সার্কিটটা আসলে এই সার্কিটটারই পরিবর্তিত রূপ। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে পুরো সার্কিটটা ধরতে গেলে ভি এবং জিরো, এই যে পোটেনশিয়াল দুটো রয়েছে বা এ এবং বি পয়েন্টের মধ্যে যে এই কাজ করছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কাজ করছে, সেটা হচ্ছে পি কিউ সিরিজ এবং আর এস সিরিজ, এই দুটো প্যারালাল। তাহলে স্বাভাবিকভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো পি প্লাস কিউ, যেহেতু পি কিউ সিরিজে রয়েছে, প্যারালাল উইথ আর প্লাস এস, যেটা তোমরা ইজিলি সলভ করে নিয়ে বের করে নিতে পারবে। এগুলো নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকবে, মানে খুব সহজ ফরম্যাটে এগুলো বেরিয়ে আসবে। এবং যে কোনো একটা ব্রাঞ্চের মধ্যে যদি কারেন্ট বের করতে দেয় তাহলে সেই কারেন্টে কত হবে, এই পয়েন্টে পোটেনশিয়াল ভি, এই পয়েন্টে পোটেনশিয়াল জিরো, আর তার মধ্যে থাকা রেজিস্টার কত হয়, আইদার পি প্লাস কিউ হবে অর আর প্লাস এস হবে। তাহলে হয় পি অথবা কিউ এর মধ্যে যদি বলে কত কারেন্ট যাচ্ছে, তাহলে সেটা কত হবে, সেটা হবে ভি মাইনাস জিরো বাই পি প্লাস কিউ। এটা পি অথবা কিউ উভয়ের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে। এবার যদি বলে যে না আর এবং এস এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে, তাহলে সেটা হবে ভি মাইনাস জিরো বাই আর প্লাস এস, ঠিক আছে। এটা কার মধ্যে দিয়ে কারেন্ট, এটা আই আর কমা এস, আর উপরের কারেন্টটা কার মধ্যে, আই পি কমা কিউ, পি এর মধ্যেও কিউ এর মধ্যেও, ঠিক আছে। উভয়ের ক্ষেত্রে যেহেতু সেম কারেন্টটা ফ্লো করছে। বেশ, আমরা নেক্সট সেকশানের দিকে প্রসিড করি। তো আমরা এতক্ষণ শিখছিলাম ব্যালেন্সড ব্রিজ সম্পর্কে, এবারে ডিসকাস করব আনব্যালেন্সড ব্রিজ। আনব্যালেন্সড ব্রিজ বলতে কী বোঝায়, যে ক্ষেত্রে ব্রিজের পি বাই আর ইকুয়াল টু কিউ বাই এস হবে না, সেই ব্রিজটাকে আমরা বলবো আনব্যালেন্সড ব্রিজ। স্বভাবতই ব্রিজটা যদি আনব্যালেন্সড হয় তাহলে বি পয়েন্টের যে পোটেনশিয়াল এক্স এবং ডি পয়েন্টের পোটেনশিয়াল ওয়াই কিন্তু সেম হবে না, এক্স উইল নট বি ইকুয়াল টু ওয়াই। অর্থাৎ এক্ষেত্রে নন জিরো গ্যালভানোমিটার কারেন্টটা থাকবে, মানে গ্যালভানোমিটার কারেন্টটা কিন্তু জিরো হবে না, ঠিক আছে। স্বভাবতই সেই জন্য আমি নোট ডাউন করেছি এক্স নট ইকুয়াল টু ওয়াই। তো এই ক্ষেত্রে কী ধরনের প্রবলেম আমরা কোশ্চেনে পেয়ে থাকি, সেটা হলো ওয়ান অফ দ্য টু টাইপস অফ প্রবলেম এখানে আমি নোট ডাউন করেছি, সেটা হচ্ছে ফাইন্ড গ্যালভানোমিটার কারেন্ট, ঠিক আছে। যেহেতু ব্রিজটা ব্যালেন্স নেই তাহলে সেক্ষেত্রে গ্যালভানোমিটার কারেন্ট বের করতে দিতে পারে। সেটা কী করে বের করব, গ্যালভানোমিটার কারেন্ট আমরা বের করতে পারবো কেসিএল লাগাবো কোথায়, বি এবং ডি নোটসে। যদি বি মানে এই নোটসে যদি কেসিএল লাগাই এবং ডি এই নোটসে কেসিএল লাগাই, তাহলে সেক্ষেত্রে দুটো ইকুয়েশন আমরা পাবো রিলেটেড টু এক্স অ্যান্ড ওয়াই, আর সেটাকে সলভ করলে আমরা এক্স অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু বের করে নিতে পারবো, যা থেকে আমরা গ্যালভানোমিটার কারেন্ট বের করে নিতে পারবো। দেখো তোমাদেরকে পাশে দেখিয়ে দিচ্ছি কীভাবে সেটা করা যেতে পারে। যদি এক্স পয়েন্টে এবং প্রথমে বি পয়েন্টে যদি কেসিএল লাগাই, তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি নেট কারেন্ট আউটওয়ার্ড ফ্রম পয়েন্ট বি বা নোট বি ইজ জিরো। সেটা যদি বলি তাহলে কত হবে, এক্স মাইনাস ভি বাই পি, এই কারেন্টটার কথা বলছি, এই ডাইরেকশনে কারেন্টটার কথা বলছি, এক্স মাইনাস ভি বাই পি
প্লাস ক্যালভিনোমিটারের মধ্যে কারেন্ট কত, এক্স মাইনাস ওয়াই বাই জি, আর কিউ রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট কত, এক্স মাইনাস 0 বাই কিউ ইকুয়াল টু 0। এটা এখান থেকে আমি একটা ইকুয়েশন ডেভেলপ করতে পারবো, এক্স ইন্টু 1 বাই পি প্লাস 1 বাই জি প্লাস 1 বাই কিউ মাইনাস ওয়াই বাই জি ইকুয়াল টু ভি বাই পি। পি কিউ জি এই ভ্যালুগুলো দেওয়া থাকবে, তারপরে এখান থেকে একটা ইকুয়েশন আসবে। অপর দিকে যদি এটা আমি বি নোডে লাগিয়ে পেলাম, অপর দিকে যদি আমি ডি নোডে কেসিএল লাগাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই বরাবর নেট আউটওয়ার্ড কারেন্টটাকে যদি বলি 0, তাহলে প্রথমত আর দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে, আর দিয়ে যাচ্ছে ওয়াই মাইনাস ভি বাই আর, গ্যালভানোমিটার দিয়ে কত কারেন্ট যাচ্ছে, ওয়াই মাইনাস এক্স বাই জি প্লাস এস রেজিস্ট্যান্সের মধ্যে কত কারেন্ট যাচ্ছে, ওয়াই মাইনাস 0 বাই এস। টোটাল কারেন্টের সাম কেসিএলের মাধ্যমে 0 হবে। এখানে আমরা পাচ্ছি তাহলে ওয়াই, আচ্ছা আমি এক্সটাকে আগে লিখছি আগের ইকুয়েশনের মতো লেখার জন্য। তাহলে এক্স আছে নেগেটিভে, তাহলে এক্স ইন্টু মাইনাস 1 বাই জি প্লাস ওয়াই ইন্টু 1 বাই আর প্লাস 1 বাই জি প্লাস 1 বাই এস ইকুয়াল টু আছে ভি বাই আর। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম দুটো ইকুয়েশন, কাদেরকে নিয়ে, একটা হচ্ছে এই ইকুয়েশন এবং আরেকটা হচ্ছে এই ইকুয়েশন। এই ইকুয়েশন দুটো সলভ করলে আমরা এক্স অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাব, আর যখনই এক্স অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাব তখনই আমরা ক্যালভানোমিটার কারেন্টটাকে এক্সপ্রেস করতে পারবো যে আই জি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই জি। হ্যাঁ, যখনই আমি এক্স মাইনাস ওয়াই বাই জি ধরলাম তখন কারেন্টের পোলারিটি ধরেছি আমি এই দিক বরাবর, ঠিক আছে, কারেন্টের পোলারিটি আমি ধরেছি ওই দিক বরাবর, যেটা আমি গ্রিন ইঙ্কে দেখালাম, ঠিক আছে, এখনও হাইলাইট করে দেখাচ্ছি এই দিক বরাবর। যদি আইজির ভ্যালুটা নেগেটিভ আসে তাহলে তখন বুঝে নিতে হবে কারেন্টের পোলারিটি ঠিক অপোজিট, ঠিক আছে, মানে তখন কারেন্টের পোলারিটি হবে এই দিক বরাবর যদি আইজি ভ্যালুটা নেগেটিভ হয়। ওটা আমাদের ক্যালকুলেশন বা অঙ্কের উপরে নির্ভর করে। বেশ, আরেক ধরনের কি সমস্যা আসতে পারে, সেটা হলো হুইস্টন ব্রিজের টোটাল যে এফেক্টিভ রেজিস্ট্যান্স সেটাও কিন্তু বের করতে দিতে পারে। তাহলে সেক্ষেত্রে আনব্যালেন্সড ব্রিজের ক্ষেত্রে এফেক্টিভ রেজিস্ট্যান্স বের করা কিন্তু বেশি একটু টিডিয়াস কাজ আছে, সেটা কিন্তু আমাদের একটু বোঝার বিষয় আছে। চলো সেই বিষয়ে একটু ডিসকাস করে নিই। তাহলে প্রথমেই আমি একটা হুইস্টন ব্রিজ এঁকে ফেলি। এই ধরনের সমস্যা আসতে পারে। এটা হলো পি, এটা হলো কিউ, এটা হলো আর, এটা হলো এস এবং এটা হলো জি। রেজিস্ট্যান্স অ্যাক্রস এ অ্যান্ড বি আমাদের বের করতে দিতে পারে। তো যেহেতু এখানে আনব্যালেন্সড কন্ডিশন রয়েছে তাই আমাদের এখানে দুটো লুপে, এক হচ্ছে এই লুপে এবং এই লুপে যদি আমরা কেভিএল লাগাই তাহলে সেখানে যে ইকুয়েশনগুলো পাবো সেই ইকুয়েশনগুলো থেকে আমরা কিন্তু এফেক্টিভ রেজিস্ট্যান্স বের করে নিতে পারবো, কিন্তু সেটা বেশ বড় এবং টিডিয়াস কাজ হবে। তাহলে একটু শর্ট এবং এফেক্টিভ ওয়ে কী হতে পারে, তার জন্য একটা ট্রিক আছে, সেই ট্রিকটা তোমাদের আজকে শেখাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ট্রায়াঙ্গুলার শেপ তৈরি হয়েছে না? তো এই ট্রায়াঙ্গুলার শেপটাকে আমরা বলি ডেল্টা। আমি এখানে সেটাকে রিপ্রোডিউস করছি, সেটাকে আলাদাভাবে লিখছি। ধরো ওই যেটা পিঙ্ক কালারে আমি ট্রায়াঙ্গেল করে রেখেছি সেটাকে আমি যদি সোজাসুজি এঁকে দেখি, একটু বড় করে আঁকি, তাহলে কেমন দেখতে লাগবে? তাহলে এটাকে দেখতে লাগবে এরকম। এরকম দেখাচ্ছে অনেকটা। তো আমি এইটার নাম দিচ্ছি, ধরে নাও এই রেজিস্ট্যান্সটার নাম দিলাম এ, এই রেজিস্ট্যান্সটার নাম দিলাম বি এবং এই রেজিস্ট্যান্সটার নাম দিলাম সি। তাহলে এই তিনটে যখন রেজিস্ট্যান্স দেবো তখন এদেরকে আমরা অন্য তিনটে একটা রেজিস্ট্যান্স, এটা ডেল্টা ফরমেশন বলে, দেখতে ডেল্টা ট্রায়াঙ্গেল অবশ্যই দেখতে অনেকটা ডেল্টার মতো হয়, তাই এটা বলে ডেল্টা নেটওয়ার্ক। একে আমরা স্টার নেটওয়ার্কে কনভার্ট করতে পারবো। স্টার নেটওয়ার্ক মানে কীরকম, এই তিনটে পরিবর্তে আমি এইরকম যদি তিনটে রেজিস্ট্যান্স নিই তাহলে কিন্তু একই ভ্যালু আসবে।
তো মাঝে গ্রিন কালার দিয়ে যে রেজিস্ট্যান্সগুলো এঁকেছি ওই তিনটে রেজিস্ট্যান্স দিয়ে আমরা ওই এ বি সিকে রিপ্লেস করতে পারি। আমি এদেরও নাম দিয়ে দিই। এটাকে দিয়ে দিলাম বড় হাতের এ, এইটাকে দিয়ে দিলাম বড় হাতের বি এবং এটাকে দিয়ে দিলাম বড় হাতের সি। সেক্ষেত্রে সেই কনভার্সনের ফর্মুলাটা কি? সেক্ষেত্রে কনভার্সনের ফর্মুলা হচ্ছে এ ইকুয়াল টু এর দুপাশে কি আছে? বি এবং সি আছে, তাহলে এ ইকুয়াল টু হবে বি সি বাই এ প্লাস বি প্লাস সি। অপরদিকে বি ইকুয়াল টু কী হবে? বি এর দুপাশে কি রয়েছে? বি এর দুপাশে রয়েছে এ এবং সি। ঠিক আছে, দেখো বি এর দুপাশে এ আছে এবং সি আছে, তাহলে এটা হবে এ ইন্টু সি বাই এ প্লাস বি প্লাস সি। এবং সি ইকুয়াল টু কী হবে? সি বলতে এখানে আমি রেড ইঙ্কে দেখাই সিটাকে। ঠিক আছে, এটা হলো গ্রিন ইঙ্কে দেখাবো। সি ইকুয়াল টু হবে এ বি, সি এর দুপাশে কি রয়েছে? সি এর দুপাশে দেখো তোমাদের সি এর দুপাশে এক পাশে রয়েছে, অপর পাশে রয়েছে বি, তাহলে এটা হবে এ বি বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে এই তিনটে ফর্মুলা তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজকে সিম্পলিফাই করতে পারবে। এবং সিম্পলিফাই করলে কীরকম আসবে এই ব্রিজটা? সিম্পলিফাই করার পরে এই ব্রিজটা আসবে দেখতে অনেকটা এইরকম। এই রেড ইঙ্কের পার্টটা এখানে চলে আসবে এবং গ্রিন ইঙ্কের ফার্স্ট ট্রায়াঙ্গুলার পার্টটা যেটা আছে সেটা অমিট হয়ে যাবে। তাহলে সেটা দাঁড়ায় কীরকম? আচ্ছা, গ্রিন ইঙ্কের পার্টটা আমি গ্রিন ইঙ্কে আঁকি। বেশ, তাহলে এটা হলো পয়েন্ট এ এবং এটা হলো পয়েন্ট বি, যেখানে এই যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলো আমরা জানি। এই ভ্যালুগুলো স্টার ডেল্টা কনভার্সনের মাধ্যমে আমরা পেয়ে গেছি, তাই না? এক্ষেত্রে যদি কনভার্সন লাগাই তাহলে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমরা কত পাবো? এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা, তাহলে এখানে তাকাও, এর দুপাশে কী রয়েছে? পি এবং আর রয়েছে, তাহলে সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা হবে আমাদের পি এবং আর ইন্টু পি প্লাস আর প্লাস জি। নোট ডাউন করে নিলাম। তাহলে এটা হলো পি আর বাই পি প্লাস জি প্লাস আর। এবার যদি বলি এই রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে? এই রেজিস্ট্যান্সের দুপাশে কি রয়েছে? আর রয়েছে এবং জি রয়েছে, তাহলে সেটা কত হবে? আর জি বাই পি প্লাস জি প্লাস আর। এবং অপরদিকে থার্ড যে রেজিস্ট্যান্সটা পড়ে থাকলো, থার্ড রেজিস্ট্যান্স অর্থাৎ এই রেজিস্ট্যান্স, এর ভ্যালু কত হবে? এই দুপাশে কি রয়েছে? পি রয়েছে এবং জি রয়েছে, তাহলে পি জি বাই পি প্লাস জি প্লাস আর। তাহলে এটা হবে পি জি বাই পি প্লাস জি প্লাস আর হয়ে গেল। এবং এই রেজিস্ট্যান্সটা তোমরা জানো কিউ এবং এটা জানো এস। তাহলে ক্লিয়ারলি প্রবলেমটা কিন্তু অনেক সহজ হয়ে গেল। কেন বলো তো? কেননা এই এ এবং বির মধ্যে এফেক্টিভ রেজিস্ট্যান্সটা হচ্ছে কি এর সঙ্গে সিরিজ হবে। কাদের? এর সঙ্গে সিরিজ হবে পি জি বাই পি প্লাস আর এবং কিউ এর যে সিরিজ হলো এদের, এবং এই যে আর একটা সিরিজ এখানে আছে, এই দুটো সিরিজের প্যারালালের যে রেজাল্ট সেটার সঙ্গে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে। অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা যদি আমি নোট ডাউন করি এখানে, তা আর এইগুলোকে শর্ট টার্মে কনভার্ট করি, ধরে নাও এটাকে আমি বললাম আমি এক্স, এটাকে বললাম ওয়াই, আর এটাকে বললাম জেড। তাহলে সেক্ষেত্রে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হবে আর এ বি
ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস, মানে এই পার্টের রেজিস্ট্যান্সটা ওয়াই, তাহলে ওয়াই সিরিজ মানে প্লাস হবে, ব্র্যাকেট নিলাম, এক্স প্লাস কিউ প্যারালাল উইথ জেড প্লাস এস। ক্লিয়ার? এবার তোমাদের যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেই ভ্যালুগুলোকে বসিয়ে আমরা আর এ বির ভ্যালুটা কিন্তু সলভ করে নিতে পারবো। ঠিক আছে, বুঝে গেল? বেশ, এবার একটা প্রবলেম তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এটা ব্যালেন্সড ব্রিজের ক্ষেত্রে দেখেই বোঝা যাচ্ছে। তো স্টেটমেন্টটা পড়ছি, ফাইন্ড দ্য কারেন্ট থ্রু 2 ওহম রেজিস্টার ইন দ্য সার্কিট গিভেন বিলো। মানে যেমনই বললাম, তার মানে আমাদের ব্রিজটা প্রথমে দেখতে হবে ব্যালেন্সড নাকি আনব্যালেন্সড। তো দেখো এখানে 1 ওহম বাই 4 ওহম 1/4, 2 ওহম বাই 8 ওহম 2/8, মানে 1/4, অর্থাৎ ব্রিজটা ব্যালেন্সড অবস্থাতে রয়েছে। আর যখনই ব্রিজ ব্যালেন্সড অবস্থাতে রয়েছে তার মানে তখন বুঝে নিতে হবে এই যে রেজিস্টার রয়েছে সেটা ইনঅ্যাক্টিভ, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তার মানে আলটিমেটলি ব্রিজটা আসলে কীরকম? আলটিমেটলি ব্রিজটা আসলে হলো এরকম দেখতে। এখানে 12 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এটা 1 ওহমস, এটা 2 ওহমস, এটা 4 ওহমস এবং এটা 8 ওহমস। ঠিক আছে, অর্থাৎ এখানে দুটো প্যারালাল সার্কিট দেখতে পাচ্ছি, একটা 1 এবং 2 প্যারালাল উইথ 4 অ্যান্ড 8। তাহলে আমাদের ক্লিয়ারলি যে রেজিস্ট্যান্স টোটাল, এটাকে আমি যদি আবার ইকুইভ্যালেন্ট অবস্থায় লিখতে চাই তাহলে এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা কীরকম আসবে? এর ইকুইভ্যালেন্ট যেমন এটা হলো তেমনি এর ইকুইভ্যালেন্টটা আসছে এরকম, দুটো প্যারালাল এরকম, তাই না? ঠিক আছে, তাহলে এবারে টপ ব্রাঞ্চের রেজিস্ট্যান্স কত? টপ ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 1 + 2 দ্যাট ইজ 3। বটম ব্রাঞ্চের রেজিস্ট্যান্স কত? 4 + 8 দ্যাট ইজ 12। এবং এখানে যে কারেন্টটা ইনপুট হচ্ছে সেটা হলো 12 অ্যাম্পিয়ার। এই দুই পয়েন্টের মধ্যে, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে অ্যাক্টিভ যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেই অ্যাক্টিভ পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমি বললাম, ঠিক আছে, এই দুই পয়েন্টের মধ্যে অ্যাক্টিভ পোটেনশিয়াল ডিফারেন্সটা আমি বললাম ভি। তাহলে ক্লিয়ারলি যদি এই রুটে যদি I1 কারেন্ট যায় এবং এই রুটে, আচ্ছা I1 না বলে আমি একটা সার্টেন ভ্যালু এক্স অ্যালজেব্রিক ধরে নিলাম, তাহলে এই রুটে যে কারেন্টটা যাচ্ছে সেটা তো 12 - x। আমাদের কোয়েশ্চেন দিয়েছে 2 ওহম রেজিস্টারের মধ্যে কত কারেন্ট যাচ্ছে। 2 ওহম রেজিস্টারের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে মানে কত? 2 + 1 = 3 ওহম রেজিস্ট্যান্স, মানে টপ ব্রাঞ্চের মধ্যে কতটা কারেন্ট যাচ্ছে সেটা বের করতে দিয়েছে। তাহলে আমাদের আসল উদ্দেশ্য হলো এক্স এর ভ্যালু বের করা, কারণ যেহেতু এই দুটো রোধ সিরিজে আছে তার মানে 2 ওহমের মধ্যে যা কারেন্ট যাচ্ছে এই সিরিজের মধ্যেই সেম কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবারে ক্লিয়ারলি এই যেহেতু এই পয়েন্ট দুটোর মধ্যে, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ড্রপটা সেম, তাই আমরা উভয় ব্রাঞ্চের ক্ষেত্রে দুটো পোটেনশিয়াল ড্রপকে সেম লিখতে গেলে আমরা পাই 3 × x = লোয়ার ব্রাঞ্চের ক্ষেত্রেও বলতে পারি 12 - x × 12। ঠিক আছে, তো 3 × 4 = 12 কেটে গেল এটা। তাহলে x = পাচ্ছি 4 × 48 - 4x, বা 5x = 48, বা x = 48/5, দ্যাট শুড বি ইকুয়াল টু 9.6। তাহলে x এর ভ্যালু হলো 9.6 অ্যাম্পিয়ার। তাহলে 2 ওহম রেজিস্টারের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা হলো 9.6 অ্যাম্পিয়ার্স। নেক্সট আর একটা প্রবলেম দিয়েছে, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন পয়েন্টস এ অ্যান্ড বি। বেশ, প্রথমে চেক করবো ব্রিজটা ব্যালেন্সড অবস্থায় আছে কিনা। তো দেখো এখানে 1 ওহমস এবং 1 ওহমস, তাহলে 1/1 = 1, এখানে 1/2 নট ইকুয়াল টু 1। তাহলে এই ব্রিজটা কিন্তু ব্যালেন্সড অবস্থায় নেই, অর্থাৎ আমি এই গ্যালভানোমিটারের জায়গায় যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেটাকে ইগনোর করতে পারছি না। একটু আগে করলাম যেটা, কি বলো তো, স্টার ডেল্টা যে কনভার্সনের যে ফর্মুলাটা শিখলাম সেটা এখানে আমাদের কাজে লাগবে। এটাকে জুম ইন করি,
তাহলে এই প্রবলেমটাতে যদি তাকাও তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই পার্টটাকে এইভাবে এইভাবে এবং এইভাবে তিনটে রেজিস্টারে কিন্তু কনভার্ট করে দিতে পারবো। যেখানে এই পার্টটাকে হয়তো আমি বললাম লেটস সে এই পার্টটাকে ভ্যালু বললাম এক্স, এটাকে বললাম ওয়াই এবং এই পার্টটাকে বললাম জেড। তাহলে এক্স ইকুয়াল টু হবে, এক্সের দুপাশে কত রয়েছে, এক্সের দুপাশে রয়েছে 1 ওহমস এবং 1 ওহমস। তাহলে আমরা পাচ্ছি সেটা হলো 1 × 1 বাই তিনটে আর্মের রেজিস্ট্যান্স, মানে এই তিনটে আর্মের রেজিস্ট্যান্স কত, 1 + 1 + 1। তাহলে সেটা হলো 1 + 1 + 1 দ্যাট ইজ 1/3। একইভাবে ওয়াইয়ের ভ্যালুটা যদি বলি, ওয়াই দুপাশে কি রয়েছে, ওয়াইয়ের দুপাশে রয়েছে 1 ওহমস অ্যান্ড 1 ওহমস। তাহলে 1 × 1/3। তাহলে আমরা রেজাল্টটা পাচ্ছি ওয়াই দুপাশ থেকে যে ওয়াই ইকুয়াল টু 1 × 1 মানে 1/3 সিমিলারলি। এবং জেড ইকুয়াল টু পাচ্ছি কত, জেডের দুপাশে কি রয়েছে, জেডের দুপাশে রয়েছে 1 ওহমস এক্স অ্যান্ড জেডের দুপাশে এক পাশে রয়েছে 1 ওহমস আর এক পাশেও রয়েছে 1 ওহমস। তাহলে 1 অ্যান্ড সবগুলোই যেহেতু 1 ওহমস, তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি 1 × 1/1 + 1 + 1 মানে এটাও হচ্ছে 1/3। তাহলে এই সার্কিটের ক্ষেত্রে আমরা স্টার ডেল্টা কনভার্সনের ফর্মুলা অনুযায়ী এক্স ওয়াই জেডে ভ্যালু বসিয়ে নিলাম। তাহলে এই সার্কিটটা আসলে কনভার্টেড হচ্ছে কিসের মতো দেখতে, অনেকটা এইরকম, যে এখানে রয়েছে এক্স যেটা হলো 1/3, তারপরে রয়েছে উপরের দিকে উঠেছে ওয়াই যেটা হলো ওয়াই ইকুয়াল টু 1/3। তারপরে আমাদের এখানে রয়েছে 1 ওহমস এবং ঠিক এই নিচের দিকে এসেছে জেড যার ভ্যালু হলো 1/3। তারপরে এইদিকে গেছে 2 ওহমস। তাহলে এফেক্টিভ রেজিস্ট্যান্স এটা যদি বের করতে যায়, তাহলে এফেক্টিভ রেজিস্ট্যান্স সেটা যদি বলে আর, তাহলে আর ইজ ইকুয়াল টু 1/3 মানে এক্সের সঙ্গে সিরিজ, এটা রয়েছে সিরিজে এবং এই দুটো রয়েছে সিরিজে, অপর দিকে এই দুটো রয়েছে সিরিজে এবং এই দুটো সিরিজ পরস্পরের সঙ্গে প্যারালালে রয়েছে, সেটা আমি নোট ডাউন করছি। তাহলে 1/3 প্লাস ওপরের সিরিজটাতে রয়েছে 1/3 + 1 প্যারালাল উইথ নিচের সিরিজটাতে রয়েছে 1/3 + 2 এত ওহমস। ফাইনালি আমি ওটা লিখে নেব। তাহলে ইকুয়াল টু 1/3 + 1/3 + 1 মানে হলো 4/3 প্যারালাল উইথ 3 × 6 = 7, 7/3 7/3 যদি হয় তাহলে এটা যদি ইনপুট করি তাহলে পাচ্ছি 1/3 + 4/3 × 7/3 বাই 4/3 + 7/3। প্যারালাল কানেকশানের ক্ষেত্রে R1 R2 বাই R1 + R2। একটা 3 উপর নিচে কেটে যাবে, আচ্ছা লিখে নিচ্ছি আগে, 28/9 আর এটা কত 7 আছে 11/3, তাহলে 3 3 9, এটা আছে 1/3 + 28/3 11 33। বেশ, এটা যদি লসাগু করি তাহলে 33 হবে লসাগু, 3 11 তাহলে +28 দ্যাট ইজ 39/33। সলভ করলে 3 দিয়ে 3 13 39, 3 11 13/11। তাহলে এফেক্টিভ রেজিস্ট্যান্স আমাদের পেলাম, অতএব আর ইকুয়াল টু হলো 13/11 ওহমস। ঠিক আছে, কোনো মিস্টেক হয়েছে কিনা এখানে দেখে নেবে। বেশ, ফর্মুলাটা বা প্রসিডিওরটা কপি করে নাও। প্রসিডিওরটা কপি করে নিলে তোমরা এই ধরনের যে কোনো সমস্যা করে নিতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা পজ করে করে বিভিন্ন স্থানগুলো কপি করে নিতে পারো। এই ভিডিও আর ইলংগেট করছি না, তবে যদি এর মধ্যে কোনো সাজেশান পরিবর্তন করা বা কি করলে আরও ভালো হয় সেগুলো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।